গোবিন্দের বাঁশি কোন বাঁশঝাড় থেকে তৈরি হয়েছে? আপনাদের খট্টার ঢেউ ভাসছে পশ্চিমবঙ্গের বাঁশঝাড়, আসামের, কর্ণাটকে না। এইবার বাঁশির তত্ত্ব শুরু করব। এই কৃষ্ণের বাঁশি কোত্থেকে এলো, কটা হলো, কি হলো না হলো, তার সম্পূর্ণ ডিটেলিং জেনে নাও। ও মায়েরা, তোমার ভালো করে জেনে নেবে। আমি প্রশ্ন করব, কিন্তু উত্তর দিতে হবে। রাত জেগে জেগে কীর্তন করছি এমনি এমনি নয়, ভালো করে একেবারে শিখিয়ে দিয়ে যাব। শোনো, স্বর্গে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল একটি। দেবগুরু বৃহস্পতি স্বর্গে নিষ্কাম যজ্ঞ করেছে। সেই নিষ্কাম যজ্ঞে একটা 25 পর্বের বাঁশ জন্ম নিয়েছিল। ভালো করে শুনবে, আমি কিন্তু প্রশ্ন ধরব। 25 পর্বের বাঁশ জন্ম নিয়েছিল। 25 পর্বে প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুর ধনুক, যে ধনুকটার নাম হচ্ছে সারং। 7 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শিবের ধনুক, যার নাম কামুক। 5 পর্ব থেকে তৈরি হয়েছিল শ্রীরামচন্দ্রের ধনুক, যার নাম কোদণ্ড। আর 3 পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক, যার নাম গান্ডীব। তাহলে 9 পর্ব থেকে বিষ্ণুর ধনুক, 7 পর্ব থেকে শিবের ধনুক, 5 পর্ব থেকে রামের ধনুক, 3 পর্ব থেকে অর্জুনের ধনুক। 9, 7, 5, 3। এই 9, 7, 5, 3 যোগ করলে কত হয়? যোগ কর। এই বাচ্চা, যোগ কর। 9, 7, 5, 3 যোগ কর। বাচ্চাটা মনে মনে ভাবছে, কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি, অঙ্ক থেকে ফাঁকি দেবে বলে কীর্তন শুনতে, এখানেও অঙ্ক চলছে। 9, 7, 5, 3। না, ঠিক বলেছে, মাথা আছে ভালো, ও মাধ্যমিকে স্টার পাবে। 9, 7, 5, 3 যোগ করলে হয় 24। তাহলে 25 পর্ব থেকে 24 চলে গেল, বাকি থাকলো কত? 1। এই 1 পর্ব থেকে তৈরি হয়েছিল এই গোবিন্দের জন্য 3খানা বাঁশি। হ্যাঁ, তাহলে 1 পর্ব থেকে 3খানা বাঁশি। 3টে বাঁশি কি কি? একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে বংশী, একটা হচ্ছে মুরলী। তাহলে বেনু কাকে বলে? ভালো করে শোনো, যে বাঁশিটা 12 আঙুল লম্বা, হাত কিন্তু নয়, আঙুল বলেছি, 12 আঙুল লম্বা, 6টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বেনু। যে বাঁশিটা 17 আঙুল লম্বা, 8খানি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বংশী। আর যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় মুরলী। যেটা আগামীকাল হবে, আগামীকাল বাজবে। মুরলী রতান পঞ্চম গান কুলবতী চিত চৌরণী, রাসের গান, ওইটা হচ্ছে মুরলী। তাহলে এবার আমি প্রশ্ন করি, বলো বাঁশি বেনুর কত, বেনু কত আঙুল লম্বা? জোরে জোরে বলতে হবে, 2-1 বলছো কেন? সবাই মিলে বলবে। 12 আঙুল লম্বা। ছিদ্র কটি? 6টি। আর বংশীর কত আঙুল লম্বা মায়েরা? 17 আঙুল। আর ছিদ্র কটা? 8টা। আর মুরলী কত লম্বা? 2 হাত। ছিদ্র কটা? 4টে। হচ্ছে হিসেব। হ্যাঁ, এই বেনু, বংশী, মুরলী। এবার আর একটা তত্ত্বে যাই। এই 3খানা বাঁশি কে জন্ম নিয়েছে? একটা তো জানলেন বাঁশ থেকে হয়েছে, কিন্তু বাঁশ তো একটা আধার। সেই আধারের মধ্যে শক্তি কার? আধারের মধ্যে শক্তি হলো মা সরস্বতী। সরস্বতী মা। যখন সরস্বতী মা জানতে পারলেন বৃন্দাবনে গোবিন্দ লীলা করবেন, তখন গোবিন্দের চরণটা গিয়ে সরস্বতী জড়িয়ে ধরেছে। প্রভু, আমার একটা বর দিতে হবে। কি বর? বলে, আমাকে এমন একটা বর দাও, তুমি যখন বৃন্দাবনে লীলা করবে, তোমার অধরামৃত সুধা যেন আমি সব সময় পান করতে পারি। সর্বনাশ! অধর সুধা? অধর সুধা মানে কি? চুম্বন। অধর মানে কি? অধর মানে তো ঠোঁট, তাহলে চুম্বন। তাহলে গোবিন্দের চুম্বন সদা সর্বদা পাবে সরস্বতী।
এটা সব মনে হয় রাতারাতি যদি শোনে একবার আর রাস্তা রাখবে। তখন গোবিন্দ মনে মনে ভাবছে না, এই তো মুশকিল। তাহলে তুমি এক কাজ করো সরস্বতী, আমি যখন বৃন্দাবনে যাব আমার কাছে তো সুরই হবে সাধনা, আমার কাছে তো সুর দিয়েই জগৎ আমি বিমোহিত করব। আমার 3খানা বাঁশি রূপেই তুমি জন্ম নিয়ে নাও, তাহলে তুমি সদা সর্বদা আমার অধরে লেগে থাকতে পারবে। আর তোমার মধ্য দিয়ে 6 রাগ 36 রাগিনীর জন্ম দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুরের মধ্যে আমি মাতিয়ে দেব। তাই গোবিন্দের অধরের ও গোবিন্দের ঠোঁটের যে বংশী বেনু মুরলী, এই সবগুলোই আধার শক্তির চেয়ে মা সরস্বতী। এই জন্যেই বলছে সরস্বতীর কৃপায় আজকের এই 6 রাগ 36 রাগিনীর জন্ম, গোবিন্দের অধরামৃত সুধা থেকে। হ্যাঁ, তাই কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তার যদি পাই, তারে ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। এই এত সুন্দর বাঁশির পদ, বাঁশির গান কে লিখেছে জানেন? সেও একটা মুসলমান, সেও মুসলমান। আপনারা যেন আবার বলবেন না নজরুল ইসলাম, সব নজরুল ইসলাম নয়। এই গানটা যিনি লিখেছেন তিনি একটা সময় নবদ্বীপে কীর্তন বন্ধ করে দেবে বলে খোল ভেঙে দিয়েছিল, খোল ভেঙে দিয়েছিল। আর মহাপ্রভু 1000 খোল জোগাড় করে তার বাড়িটা ঘেরাও করে তাকে কীর্তনের মহিমা বুঝিয়েছে। আর এমন বুঝিয়েছে যে তার সমাধিস্থলে গিয়ে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল। আজ পর্যন্ত সেই চাপা গাছের একটা ফুল তার সমাধির উপরে পড়ে। বলো তার নাম, বলো মায়েরা। তার নাম হচ্ছে মলয় চাঁদ কাজী সাহেব, নবদ্বীপের তখনকার দিনের কাজী। তিনি লিখেছেন এই গান। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, ওগো জীবনা জীবনা আমি নদী ঠিলে হরি, জীবনা জীবনা আমি নদী ঠিলে হরি, জীবনা জীবনা আমি নদী ঠিলে হরি, জীবনা জীবনা আমি নদী ঠিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো না। গোবিন্দ বলছে আমি বাঁশি বাজাতে জানি না। হে রাধে, এতদিন ধরে বাঁশি বাজাচ্ছি, কই বৃন্দাবনে তো কেউ বলেনি আজ পর্যন্ত, তুমি বললে। তা বলো, আমি যদি বাঁশি বাজাতে না জানি তাহলে কি করব? তুমি যা বলবে তাই হবে। বাবা রাধারানী বলে কথা, যা বলবে তাই শুনতে হবে, কিছু করার নেই। বলো আমি বাঁশি তাহলে বাজানো বন্ধ করে দিই। এইবার রাধারানী গোবিন্দের চরণ ধরেছে। সর্বনাশ, না বধূ, এইটি করো না, অন্তত বাঁশিটা বাজাও বলে আমি ওই শ্বশুর বাড়িতে থেকেও আমি বেঁচে তো আছি। বাঁশি বাজানো বন্ধ করে দিলে একবারে মরেই যাবে তোমার রাধারানী। ওহ, তাহলে তো ভারী বিপদ। না বাজালে বলছো বাঁচবে না, আর বাজালে বলছো থাকতে পারছো না, আমি করবোটা কি? বলে বাঁশিটা তুমি কেমন করে বাজাচ্ছ আমাকে একবার শিখিয়ে দাও। হ্যাঁ, তুমি বাঁশি শিখবে? বলে হ্যাঁ, আমি বাঁশি শিখবো। শিখে কি করবে? বলে তুমি যেমন যখন তখন আমার নাম নিয়ে বাঁশি বাজাচ্ছ, আমার জ্বালা বোঝো না। আমি বাড়িতে গিয়ে তোমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো, সেদিন তুমি আমার মনের জ্বালা বুঝবে। ও, আমায় জব্দ করার জন্য তুমি আমার কাছে বাঁশি শিখবে? বলে হ্যাঁ, জব্দ করতেই হবে। আচ্ছা, কেউ যদি জানতে পারে যে আমার জব্দের জন্য পেঁয়াজ শিখছে, আমি শেখাবো? কিন্তু রাধারানীকে কৃষ্ণ বলছে যে তুমি আমার সর্বে সর্বা, তুমি আমার সাধনার ধন রাধে, তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি আমার সব কিছু, তুমি যাই করো এসো, আমি তোমাকে বাঁশি শেখাই, সামনে দাঁড়াও। এই বলে রাধারানী সামনে দাঁড়ালেন গোবিন্দে।
বলো রাধে, তুমি কোন মাসিটা শিখবে? তুমি বলো, আমার তিনখানা মাসি, বেনু, বংশী, মুরলী, কোনটা শিখবে? রাধারানী মনে মনে ভাবলেন যে আমি যদি 4টে ছিদ্রযুক্ত বাঁশি শিখি তাহলে 6টা তো বাজাতে পারবো না, 6টা যদি শিখি তাহলে 8টাও বাজাতে পারবো না, কিন্তু 8টা ছিদ্রযুক্ত বাঁশিটা যদি শিখি তাহলে 4টেও বাজাতে পারবো আর 6টাও বাজাতে পারবো। তাহলে বধূ ওই বংশীটা আমায় শিখিয়ে দাও, আমি বংশী শিক্ষা করব। বংশী শিখবে? বলে হ্যাঁ, বেশ, তাই শেখাবো। সামনে দাঁড়াও। গোবিন্দ আমার রাধারানীকে সামনে দাঁড় করিয়েছেন, পিছন থেকে আজ রাধারানীর সামনে বংশীটি ধরিয়েছেন। এ নাও, ভালো করে ধরো। রাধে, আমার বংশীর 8খানি ছিদ্র, 8খানি ছিদ্রে 8খানি গুণ। এই 8খানি গুণ যদি তুমি ধরে নিতে পারো তাহলে তুমি বাঁশি বাজানো শিখে যাবে। মায়েরা, তোমরাও আজকের জেনে নাও, গোবিন্দের বংশীতে 8খানি ছিদ্র। এই 8খানি ছিদ্রের গুণাগুণ এইবার আমি গানের মাধ্যমে একটা করে বলে দেব। তোমরা শুনেও নাও, দরকার হলে লিখে নেবে, ভালো করে মুখস্থ করে নাও। আমি কিন্তু গানের শেষে ধরবো কোন ছিদ্রের কোন গুণ, এটা কিন্তু আমি ধরবো। এই যে ও ঠাকমা, ফের ঘুমোচ্ছ, ফের হেলান দিয়েছো ফের? হ্যাঁ, তোমায় আগে ধরবো আমি। তুমি ঘুমোচ্ছ তো, তোমায় আগে ধরবো আমি, দাঁড়াও। হ্যাঁ বেশ। ও মায়েরা, এবার শুনতে থাকো, একটা ছিদ্রের গুণ শুরু করবে এবার। রাধারে লইয়া রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। আহা, রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। আহা, রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আহা, প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম ছিদ্র যেই বাজিয়েছে অমনি ব্রহ্মার ব্রহ্মলোকে বসে বসে ধ্যান ভেঙে গেছে। সর্বনাশ! কে বাজালো গো? কে বাজালো? আমার ধ্যান ভেঙে দিল। প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। তাহলে প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। এবারে দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে, দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে, দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে, দ্বিতীয়তে যমুনা উজায়। আহা, মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া দ্বিতীয়তে যমুনা উজায়। আচ্ছা, এবার বলুন, উজান মানে কি? উজান, অনেকের নাম হয় উজান, খুব সুন্দর নাম উজান, বাহ, ভালো নাম। উজান মানে কি মায়েরা জানো না? উজান মানে জানো না? আচ্ছা বলে দিচ্ছি, বাবারা জানেন উজান মানে কি? আমি জানি কিন্তু বলবো না। ও মায়েরা, উজান জেনে নাও। মনে করো এই যে চৈত্র মাসটা, এটা হচ্ছে বসন্তকাল। তাহলে এখন কোন দিক দিয়ে হাওয়া হচ্ছে? দক্ষিণে। তাহলে দক্ষিণ থেকে যদি হাওয়া হয় তাহলে ঢেউটা কোন দিকে যাবে? উত্তরের দিকে। কিন্তু দক্ষিণে হাওয়া হচ্ছে, আবার ঢেউটা যাচ্ছে দক্ষিণের দিকে, এইটাকে বলে উজান। মানে স্রোতের বিপরীতগামী যদি কেউ হয়ে যায় সেটাকে বলা হয় উজানে বয়ে যাওয়া। তা গোবিন্দ যখন দ্বিতীয় ছিদ্র বংশীতে বাজান, তখন যমুনা যে পথে যেতে থাকেন সেই পথটা ঘুরে গিয়ে গোবিন্দের দিকে চলে যায়। ওই জন্য বলছে উজান। দ্বিতীয়তে যমুনা উজায়।
রাধে দ্বিতীয়তে যমুনা যায়, রাধে মুরলি শিখায় নানা রঙে, আধারে লইয়া তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা, পবনের হতগতি হয় রাধে, পবনের গতি হয় রে রাধে, পবনের হতগতি হয় হে রাধে, পবনের গতি হয় রে। পবন মানে কি? বাতাস বা বায়ু। হতগতি মানে থমকে যাওয়া। বৃন্দাবনের বাতাস, গোবিন্দের তৃতীয় ছিদ্র যদি বংশীতে বেজে ওঠে, বৃন্দাবনের বাতাস থমকে যায়। কেন থমকে যায়? বাতাস মনে মনে বলে, হে গোবিন্দ, আমার কাজ হলো পৃথিবী প্রদক্ষিণ করা, কিন্তু আমি যদি একবার বৃন্দাবন ছেড়ে চলে যাই আর ওই বাঁশি যদি শোনা না হয়, আবার যখন ফিরে আসবো তখন যদি বাঁশি না বাজে, তাই আমি আর একবার শুনিব, আর একবার শুনবো, আর একবার শুনিব। আর একবার শুনবো, পবন দেবে থেমে বলে, আর একবার শুনিব। পবন দেবে থেমে বলে, আর একবার শুনবো, তাই তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শুনো বিশ্বভানু সুতা, ওগো পবনের হতগতি হয় হে রাধে, পবনের হতগতি হয় রাধে, মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ সে আপনি ফিরে, চতুর্থ রন্ধের সুরে ধেনুগণে আপনি ফিরে, চতুর্থ ছিদ্র যেই বাজায়, রাখালরা যেমন করে গরু চড়ায় তেমন করে কৃষ্ণ গরু চড়ায় না। রাখালরা যখন গরু চড়ায় তখন কি করে? গরুর পিছনে পিছনে ছুটে ছুটে বেড়ায়, একটা লাঠি নেয়, লাঠি নিয়ে মারে, লাঠি নিয়ে মারে, আর হাট 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 হাট। হাট 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 হাট, আমাকে যা আর লাঠি দিয়ে চড়ায় না, কিন্তু গোবিন্দের চড়ানোর প্রয়োজন নেই। ওই যে চতুর্থ ছিদ্র যেই বাজাবে, গরুগুলো আপনা আপনি ছুটে ছুটে এসে গোবিন্দের কাছে ধরা দেবে। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ সে আপনি ফিরে, চতুর্থ রন্ধের সুরে ধেনুগণে আপনি ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুছে ধা, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, রন্ধের গানে গোপিকার বিধে প্রাণে, আলু থালু তারা আলু থালু পাগলিনী ঢায়, তারা আলু তালু পাগলিনী ধায় রে, তারা আলু তালু পাগলিনী ধায় রে, তারা আলু তালু পাগলিনী ধায় রে, মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙ। ওই যে পঞ্চম ছিদ্রে কি হয়? পঞ্চম ছিদ্রে গোবিন্দ যেই বাজায় বাঁশি, তখন গোপিকারা, বৃন্দাবনের ব্রজগোপীরা, শুধু রাধারানী নয় বলছি ভাইরা, শুধু এখানে গোপী মানে রাধারানী নয়, রাধারানী মানে গোপী মানে হচ্ছে বৃন্দাবনের সব মেয়ে, বৃন্দাবনের সকল মেয়েরা, সবাই গোপী, বৃন্দাবনের সকল গোপী। তারা ওই পঞ্চম সুর যখন শুনতে পাবে, তখন তারা পাগলিনীর মতো ছুটে ছুটে একেবারে গোবিন্দের চরণে চলে যাবে। এটা পঞ্চম ছিদ্রের গুণ। এবার ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষষ্ঠম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষষ্ঠম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিত। কদম্ব মানে কি? কদম্ব মানে কি? কদম ফুল। তোমাদের দেশে কদম ফুল ফোটে না? কদম ফুলের গাছ আছে তো? কদম ফুল কখন ফোটে? কোন কালে কদম ফুল ফোটে? বর্ষাকালে। বর্ষাকালে।
দেখবে ঝুলন পূর্ণিমার সময় কদম ফুল চারদিকে ভর্তি হয়ে যায় না? কদম ফুল বর্ষাকালে ফোটে, কিন্তু গোবিন্দ যখন ষষ্ঠ ছিদ্র বাজাবে, বর্ষাকাল হোক, শীতকাল হোক, গরমকাল হোক, বসন্তকাল হোক, যখনই বাজাবে তখনই কদম গাছে কদম ফুল ফুটবে। কেন না, বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনের পরিমণ্ডলে গোবিন্দের ষড় ঋতু একসঙ্গে বসবাস করে। 6টা ঋতু একসঙ্গেই বসবাস করে। ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, অষ্টম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিতি। কি হয় ওগো ষড় ঋতু একত্রে মদনে রামাগ মাগরে ষড় ঋতু মগ মদ মদ নিদ 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 মদ মগ মগ গম ধর মগ মগ জিদ গম দ মদ নিদ নিরে सुखद बसंत चलाया বসন্ত রাগের সুর। ষড় ঋতু একত্রে মায়, ষড় ঋতু একত্রে মা। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধের গানে পাষাণ দ্রবিল আহা সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধের গানে পাষাণ দ্রবিল ওগো পাষাণ সে আপনি জলময়, রাধে পাষাণ সে আপনি জলময়, রাধে পাষাণ সে আপনি জলময় রে। আহা মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙে। এবার খাতা পেন নিয়ে বসো, মাধ্যমিক হবে, মাধ্যমিক পরীক্ষা। এমনি ছাড়বো তোমাদের? বলো প্রথম রন্ধ্রে কি হয়? সবাইকে বলতে হবে, 2-1 বললে হবে না। 2-1 বললেই আমি আসর থেকে নেমে চলে যাব। খেটে খেটে মরছি। বলো প্রথম রন্ধ্রে কি হয়? ব্রহ্মা, এই মন্দির শুনছে কিন্তু, বলেছে, ঠিক বলেছে। ভালো মন্দির শুনেছে। ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয় ছিদ্রে কি হয়? যমুনায় উজান হয়। বেশ ভালো কথা, 20 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা 3 নম্বর ছিদ্রে কি হয়? পবনদেব থেমে যায়। বাহ, খুব ভালো। আচ্ছা 4র্থ ছিদ্রে কি হয়? গরুগুলো সবাই চলে আসে। বেশ। আচ্ছা 5ম ছিদ্রে কি হয়? গোপীরা পাগল হয়ে যায়। বেশ। 6ষ্ঠ ছিদ্রে কি হয়? কদম ফুল ফোটে। হ্যাঁ মায়েরা ওইটা মনে রেখেছে, কদম ফুল মনে রেখেছে। বাবা, ষড় ঋতু তো বলতে পারবো না, কদম ফুলটাই মনে রাখি। যাক ভালো, বুদ্ধিমতী তো, সংসার করে করে মাথা পেকে গেছে একেবারে। যাই হোক, খুব ভালো উত্তর, বুদ্ধিমতী উত্তর। বেশ। আচ্ছা 6ষ্ঠ ছিদ্র হয়ে গেল। 7ম ছিদ্রে কি হয়? শেষে হয়েছে। আমি এক্ষুনি বলেছি, পাষাণ গলে যায়, মানে পাথর গলে জল হয়ে যায়। বাহ, উত্তর ভালোই দিয়েছে। না ভালো পরীক্ষা। হ্যাঁ, কত নম্বর দেবো তাহলে? ভালো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ না না, মাস্টার কখনো 100 দেয়? নাম্বার আমি ঠিক কাটবো। তাহলে সবগুলো ছিদ্র হয়ে গেল তো, মায়ের হিসেব পেয়ে গেল। হ্যাঁ, বাকি বাকি আবার কোনটা? ও 8ম ছিদ্র। বাবা, এই মাস্টারের ভুল হয়ে গেছে। 8ম ছিদ্রটা বাকি আছে না? ওটা আবার বলবো? না না, ওটা থাক, ওটা থাক, ওটা পরে জানবে, ওটা না বললেও হবে। পরের বারে? পরে তো বায়না করলে যা বলবে এখন বলে দাও।
ও মায়েরা, পরের বছর যদি বাইরে না করে তোর বলতে পারবো না তো। হ্যাঁ কি গো মায়েরা, বলো অষ্টমটা বাকি থাক। রাধারানী বলছে বাকি থাকবে কেন, শিখবো যখন এসে সবগুলো শিখবো, ওটা আমাকে শেখাতেই হবে। কখনো গোবিন্দ কিছুতেই শেখাতে চাইছে না। আসলে গোবিন্দ বলছে অষ্টম সিদ্ধটা থাক, ওইটা না ওইটা আমার শেষ বিদ্যে রাধে, ওইটা যদি শিখিয়ে দিই আর তুমি ওইটাই শিখে যদি তুমি গুরুমারা বিদ্যে ধরো। গুরুমারা বিদ্যে, এখানে পণ্ডিত মশাই বসে আছে, বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, পণ্ডিত ভালো করেই জানে গুরুমারা বিদ্যে কাকে বলে। আপনারা জেনে রাখুন, গুরুমারা বিদ্যে হয় জানেন, মানে শিষ্যকে কোনোদিন সব কিছু শিখিয়ে দেবেন না। আপনাদের বলি, আপনারা যারা যারা এখানে টিউশনি পড়ান বা যারা যারা একটু মাস্টারি করেন আর কি, সবাইকে বলছি, শিষ্যকে কোনোদিন সব কিছু শিখিয়ে দেবেন না, নিজের জন্য দু একটা বাঁচিয়ে রেখে দেবেন। কেননা শিষ্য যদি খুব চালাক হয়, সবগুলো যদি বিদ্যে তোমার কাছ থেকে শিখে নেয়, সেই কিন্তু তোমায় গুরু মারা বিদ্যে ধরবে। কিরকম শুনে না, একটা কুস্তিগির ছিল। ও মা, এটা ভালো করে একটা গল্প শোনো। একটা কুস্তিগির ছিল, বুঝলে, 60 বছর বয়স। তার কাছে 25 বছরের একটা ছেলে এসছে, বেশ তাগড়াই ছেলে আর কি, বেশ হৃষ্টপুষ্ট, বডি আমার মতোই আর কি। হ্যাঁ, মায়েরা বলছে বাবা তুমি যা হৃষ্টপুষ্ট বোঝাই যাচ্ছে, কত হৃষ্টপুষ্ট। তা একটা বেশ হৃষ্টপুষ্ট একটা ছেলে এসে ওই 60 বছরের বুড়ো কাছে বলছে, গুরুদেব আপনার কাছে আমি কুস্তি শিখব। 60 বছরের বুড়ো মনে মনে ভাবছে, সেই তো কদিন পর মরে যাবো, একটা শিষ্য যদি তৈরি করে যেতে পারি অন্তত নামটা তো থাকবে রে বাবা। এই বাবা, তুই আমার কাছে সব শিখবি বাবা? হ্যাঁ, যা প্যাঁচ আছে সব শিখবি, ভালো করে শিখে নিবি তো, আমার নামটা রাখিস বাবা। হ্যাঁ, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড শিখে নিবি সব। তা সেই 25 বছরের ছেলেটাকে ভালো করে মন দিয়ে শিখিয়েছে, কি করে ঘুষি মারতে হয়, কি করে ল্যাং মেরে ফেলে দিতে হয়, কি করে জড়ি ধরতে হয়, কি করে ঘুষিটা দিতে, মানে সব কিছু কুস্তির প্যাঁচ পোঁচ সব শিখিয়ে দিয়েছে। আর গুরুদেবের পায়ে তেল দিয়ে 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 মোটামুটি সব কিছু শিখে নিয়েছে। এবার মোটামুটি 3-4 বছর গুরুদেবের কাছে শিক্ষা করার পর একবারে তাগড়াই, শরীর আরও তাগড়াই হয়ে গেছে। হ্যাঁ, আর হয়ে গিয়ে বলছে, হ্যাঁ এই তুই আমার কাছে সব শিখেছিস বাবা, তুই আমার 1 নম্বর শিষ্য। গুরুদেব তাহলে আমি সব শিখেছি? বলে হ্যাঁ। বলে বেশ, তাহলে আপনি আমার আশীর্বাদ করেন, আমি 1 নম্বর শিষ্য তো? বলে হ্যাঁ হ্যাঁ, তুই আমার 1 নম্বর শিষ্য। আরে বেশ, ঠিক আছে। ওই ছেড়ে দিল, ছুটি দিয়ে দিল, হয়ে গেল গুরু শিক্ষা। পরের দিন গুরুদেবটা বাজারে করতে গেছে। বাজারে গিয়ে দেখছে বাজারের মাথায় একটা বড় পোস্টার পড়েছে, এইরকম এত বড় একটা ফেস্টুন। হ্যাঁ, পোস্টার পড়েছে। ওই শিষ্যটাই পোস্টারটা লাগিয়েছে আর কি, যে অমুক জায়গায় অমুক দিনে আমার সঙ্গে আমার গুরুদেবের কুস্তির লড়াই হবে। বুড়ো দেখে তো ছানা বড়া, সব বোনাস। এই জন্যই আমি শেখাতে চাইনি জানো, একদিন ধরে এই আমার কাছে শিখে আমার সঙ্গে লড়াই করে তুই পাড়ার লোক খুঁজে পাসনি আমার সঙ্গে। ও আমি একটা 60 বছরের বুড়ো, ও একটা 25 বছরের ছোকরা, আমাকে একটা ঘুষি দিলেই আমি টিকবো? ওইখানেই ল্যাং মেরে পড়ে যাবো। দরকার নেই বাবা, এই বাজারের নিকুচি করেছে বলে ছুঁড়ে ফেলে বাড়ি গজগজ করতে করতে বাড়ি চলে এসছে। বউ বলছে, হ্যাঁ গো কি হয়েছে, এই বাজারে থলি কই? বলে বাজ খেতে মরো না খেয়ে মরো। কি হলো? বুড়ো আবার রেগে গেল কেন এরকম হঠাৎ করে? কি হয়েছে বলবে তো? বলে শোনো, ওই যে ছেলেটা আসতো আমার পায়ে তেল দিয়ে দিয়ে সবগুলো শিখেছে, ওই ছেলেটা, ওইটা আমার কাছ থেকে কুস্তির প্যাচ শিখে গিয়ে বাজারে দেখি আজকে ফেস্টুন পড়েছে, ও আমার সঙ্গে নাকি লড়াই করবে। আচ্ছা বলো, আমি একটা 60 বছরের বুড়ো, ওর কাছে একটা ঘুষি গেলে আমি আর বাঁচবো? তখন বউ বলছে, আহা হা হা, কুস্তির প্যাঁচ শিখেছে, মাথার প্যাঁচ কিচ্ছু নেই। বলে তার মানে? বলে তুমি অবশ্যই করে কালকে লড়াই করতে যাবে। বলে হ্যাঁ, স্বামীটা যাতে তাড়াতাড়ি জমের ঘরে যায় সেই ব্যবস্থা করছো তুমি। না, কথা শোনো, কথার উপর কথা বলবে না। শোনো, তুমি অবশ্যই করে লড়াই করতে যাবে, আর যখন যাবে রান্নাঘর থেকে একটা চামচ পকেটে করে গুঁজে নিয়ে যাবে, কোমরে করে গুঁজে নিয়ে চামচ নিয়ে যাবে। ওই চামচ আমি পায়েস খেতে যাচ্ছি সেখানটায় চামচ গুঁজে নিয়ে যাবো কেন? বলে শোনো, শিষ্য যখন লড়াই করতে আসবে তখন চামচটা এরকম করে দেখো, এরকম করে দেখি দেখি বলবে যে ওরে বেটা, তোকে সব শিখেছি, তোকে চামচ প্যাচ শেখাইনি, চামচ প্যাচ তোকে শেখাইনি। এই দেখবে তখন কি হয়। ও ভাইরা, এবার বইয়ের কথা মতো কোমরে গুঁজে নিয়ে গেছে চামচ,
আচ্ছা, শিষ্যটা কিন্তু মনে মনে তৈরি হয়ে এসছে যে আজকে গুরুদেবকে যখন পাবো এমন একটা ঘুষি দেবো পুরো রোডকে পড়বে একেবারে। আজকের বেশ গুরুদেবের গায়ে- পটকা দেবো। হ্যাঁ, তেল টেল মেখে ভালো করে তেল টেল মেখে সেই শিষ্য উঠে এসছে। উঠে এসছে। এইবার সেই কুস্তি বুড়ো এইবার কোমর থেকে চামচ এই! এবার যেই চামচটা ঘুরি ঘুরি শিশু বলছে, গুরুদেব আপনি বললেন যে সব কিছু শিখিয়ে দিয়েছি, তো ওইটা কি? বলে ব্যাটা তোকে আমি সব শিখিয়েছি, আমি জানি তুই আমার সঙ্গে একদিন লড়াই করবি, তুই চামচ কাজ বাকি রেখেছি। এবার যেই দেখে যে চামচ, শিষ্যটা মাইক নিয়ে অ্যানাউন্স করছে, এই আজকের খেলা বন্ধ, খেলা বন্ধ, কালকের আমি চামচ কাজ শিখে আসবো, তারপর লড়াই করব। এইটা হচ্ছে গুরু মহাবিদ্যে। এই আপনাদেরও বলি, সব কিছু বিদ্যে শিষ্যদের শিখিয়ে দেবেন না, ওই শিষ্য কিন্তু গুরু মহাবিদ্যে ধরবে। এইবার অষ্টম ছিদ্রটা সেই রকম ব্যাপার। এখন রাধারানীকে যদি অষ্টম ছিদ্র শিখিয়ে দেয় আর রাধারানী যদি গুরু মহাবিদ্যে ধরে, তখন কৃষ্ণ কিছুতেই শেখাতে চাইছে না। তখন রাধারানী বললেন, না শেখাতে হবে, ওইটা আমি শিখবই। শিখবে? হ্যাঁ শিখব। কি করি এখন? রাধারানী এখন শিখবে বলেছে, না বললেও নয়, মহা মুশকিল। ও রাধে শোনো, এই অষ্টম ছিদ্রটা না আমার সাংঘাতিক জায়গা, চুপি চুপি করে বলছি, কাউকে বলো না। বলবো না বলে চিৎকার করছে কেন? চুপ চুপ চুপ। কি বললো? বলে বললাম না চুপি চুপি বলবো, চুপি চুপি বলবো, এখন আসতে শুনতেই তো পাচ্ছি না। আর তাহলে ভালো করে শুন, ও মায়েরা তোমাদেরও বলি, পাঁচ কান করো না। অষ্টম রন্ধে তেরাই, অষ্টম রন্ধে তেরাই, রাধে অষ্টম রন্ধে তেরাই, রাধে রাধে অষ্টম রন্ধে তেরাই, রাধে বিনোদিনী অষ্টম রন্ধে তেরাই, ওগো রাধে বিনোদিনী। অষ্টম রন্ধে তেরাই, অষ্টম রন্ধে তেরাই, রাধে বিনোদিনী রাধে। আরে বলবে তোটা কি? বলে অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই উলুধ্বনি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, সবাই মিলে বলুন আমার সঙ্গে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে রাধে জয় রাধে, ওগো অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। আমি এক লাইন বলবো, আপনাদের বলবেন তো? অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, মহাভাব স্বরূপিণী রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে জয় রাধে। और हाथ तुले जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে 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 জয় রাধে। অষ্টম রন্ধে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধে তেরাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে,
ওগো বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয় বংশী বদনে কয়ে বংশী শিক্ষা তারে ওগো কয় না শিখালে শিক্ষা বলি কারে রাধে না শিখালে শিক্ষা বলি কারে রাধে না শিখালে শিক্ষা বলি কারে রাধে না শিখালে শিক্ষা বলি কারে আহা মুরলি শিখায় নানা রঙে রাধা রে লইয়া শ্যাম মুরলি শিখায় নানা রঙে রাধা রে লইয়া মুরলি শিখায় নানা রঙ। তাহলে অষ্টম ছিদ্রে কি হয়? রাধা রাধা যে নামটা শোনা যায় ওটা অষ্টম ছিদ্র থেকেই আসে। তাহলে হলো আটটা সম্পূর্ণ হলো। বলো রাধে কেমন করে শিখেছো? বলে কেমন করে শিখেছি সেটা তো বলতে গেলে আমাকে বাজাতে হবে। তাহলে বাজাও কেমন করে শিখেছো? এইবার গোবিন্দের অধর থেকে রাধারানী আমার বংশীটা নিয়ে নিলেন। নিয়ে ঠিক গোবিন্দ যেমন করে দাঁড়ায় এরকম বেঁকে কোমর মাখিয়ে ঘাড় মাখিয়ে যেমন কৃষ্ণ দাঁড়ায় আর কি, ওরকম দাঁড়িয়ে আজ রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাচ্ছে। অধরে মুরলি লইয়া বাজাই বিনোদিনী গো, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, শ্রী রাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হরি হরি বল। রাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো, শুনে না গোরে ভাবে উলুধ্বনি, শুনে না করে ভাবে আকুল, শুনে না গোরে ভাবে আকুল, শুনে না করে ভাবে আকুল, ওই রাধা রানী বংশী শুনে না গোরে ভাবে আকুল। রানীর বংশী শুনে শুনে না করে ভাবে আকুল, রাধা রানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো, রাধা রানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো, রাধা রানীর গলায় দিল হার মনোহর গো, রাধা রানীর গলায় দিল আর মনোহর গো। কোন শিষ্য যদি ভালো কাজ করে গুরুদেব তাকে উপহার দেয়। শিষ্য যদি ভালো কাজ করে গুরু উপহার দেয়। গুরু প্রকৃত গুরু সেই যে নিজের নামের থেকেও শিষ্যের নামটা বেশি হয়ে গেলে তাকে বুকে জড়িয়ে ধরে। আবার এমন গুরু আছে শিষ্যের নাম একটু বেশি বেড়ে গেলে তখন আবার গাটা চিড়বিড় করে। ওরকম হলে হবে না। আমার কাছে একটা নীতি হচ্ছে মায়েরা, দিলে প্রাণ ভরে দাও, নইলে হাত গুটিয়ে নাও। হয় দেবে তো প্রাণ ভরে দেবে, দেব না তো দেব না। হয় এসপার নয় উসপার, মাঝখানে কোনো রাস্তা কেন? তা যদি কোনো শিষ্য ভালো কাজ করে তাহলে গুরুদেব তাকে উপহার দেয়। তাই রাধারানী এমন বাঁশি বাজিয়েছে, এমন সুন্দর বাঁশি বাজিয়েছে যে গোবিন্দ আমার নিজের গলার থেকে রত্নমালা খুলে নিয়ে আজ রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো, রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো, আজ রাধারানীর গলায় দিল হার মনোহার গো, রাধারানীর গলায় দিল আর মনোহর গো, রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো, রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো, জ্ঞান দাস বলে আমার আনন্দ হইল গো, জ্ঞান দাস বলে আমার আনন্দ হইল গো, আজ রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, ওই বংশী শিক্ষার ছলে রাধা কৃষ্ণের মিলন হলো, বংশী শিক্ষার ছলে ওই মাধবীলতার তলে, বংশী শিক্ষার ছলে
মাধবী লতার তলে বংশী শিক্ষার ছলে মাধবী লতার তলে রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো। আজ বংশী শিক্ষার ছলনায় রাধা রানী আর কৃষ্ণের মিলন হলো আজ মাধবী লতার কুঞ্জে। জয় নিতাই গৌর হরি বল। আপনাদের আগামীকাল এখানে রাসলীলা হবে।